আসসালামু আলাইকুম ডিয়ার বিসিএস জব প্রত্যাশী ভাই বোনেরা, হোপফুলি ইউ গাইজ আর ডুইং গ্রেট। সো পুনরায় আপনাদের সামনে চলে আসলাম নতুন আরও দুটি লেকচার নিয়ে। সো আমরা বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির ভূগোল, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে পড়ছিলাম। আমরা প্রথম দুটো লেকচারে মূলত বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, সীমানা, বাংলাদেশের যে কি বলবো জিওমরফোলজিক্যাল বিভিন্ন স্ট্রাকচারস যেগুলো আছে, আমাদের রিভার্স, আমাদের হচ্ছে হিলস, এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিভিন্ন অঞ্চলের ভূপ্রকৃতি, তারপর হচ্ছে এই সংক্রান্ত যাবতীয় বিষয়গুলো কিন্তু প্রথম দুটো লেকচারে আমরা পড়েছি। সো এই লেকচারে আমরা যেটা করব, বাংলাদেশের যে পরিবেশ, জলবায়ু, আবহাওয়া জনিত যে ব্যাপারগুলো, এরপর হচ্ছে বিভিন্ন দুর্যোগ এবং সেই দুর্যোগ ব্যবস্থাপনার জন্য কী কী করণীয় আছে, অর্থাৎ এই অংশগুলোকে আমরা আমাদের এই লেকচার দুটোতে মূলত আমাদের দখলে আনার চেষ্টা করব। সো বরাবরের মতোই বলতে হচ্ছে, যেহেতু বিসিএস প্রিলি পরীক্ষা কোয়ালিফাই করতে হলে আপনাকে মোটামুটি 120+ রেঞ্জে মার্ক ক্যারি করতে হবে। সো অর্থাৎ 60% কিন্তু পার লেভেল, অর্থাৎ এই লেভেলে আপনাকে পেতে হবেই প্রত্যেকটা সাবজেক্ট। যদি আপনি চিন্তা করেন একটা সাবজেক্ট যদি আপনি কম পান, তাহলে অন্য আরেকটা সাবজেক্টে সেই ঘাটতিটা কিন্তু আপনাকে পুষিয়ে দিতে হবে। এটা মিনিমাম সেফ জোন আমরা বলতে পারি। মোটামুটি 125 যখন হয়ে যাবে, 125+ হয়ে যাবে, তখন আপনি মোটামুটি একটা সেফ জোনে কিন্তু সবসময়ের জন্যই থাকবেন। সো সেই দৃষ্টিকোণ থেকে এই ছোট ছোট সেগমেন্টগুলো কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। 10 নম্বরের যে পার্টগুলো আছে, সো এই পার্টগুলোকে আমরা কোনোভাবেই হালকাভাবে নিব না, নিলে সেটা কিন্তু আমাদের জন্য উল্টো বুমেরাং হয়ে দেখা দিতে পারে প্রস্তুতিটার ক্ষেত্রে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে আসুন আমরা পড়া শুরু করি আমাদের আজকের এই লেকচারটি। ঠিক আছে, সো বরাবরের মতোই আপনাদের সাথে আমি আছি, শেখ শাহির আহমেদ। সো আমরা এখন মূল লেকচারে প্রবেশ করছি। সো আমরা এই লেকচারে যেখান থেকে শুরু করছি, প্রথমে আমরা যেটা দেখছি যে এখন আসলে আমরা কি কি পড়বো। তো আমরা আজকে এই লেকচারের মধ্যে প্রথমে দেখবো আবহাওয়া এবং জলবায়ু এবং এই সংক্রান্ত যে বিষয়গুলো আছে, যেগুলো বিভিন্ন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আমরা আসতে দেখেছি পূর্ববর্তী সময়ে, এবং আমরা অ্যান্টিসিপেট করতে পারি যে পরবর্তী পরীক্ষাগুলোতেও আসার মতো মানে যোগ্যতা এরা রাখে। আবহাওয়া ও জলবায়ু নিয়ন্ত্রণকারী বিভিন্ন নিয়ামক সমূহ আছে, আমরা সেগুলো পড়ব। আবহাওয়া ও জলবায়ু নিয়ামক সমূহের সেক্টর ভিত্তিক বিভিন্ন খাত ভিত্তিক যে প্রভাবগুলো আছে সেগুলো আমরা দেখব। জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশ এবং বিশ্ব প্রেক্ষিত, দুটো সেগমেন্টে আমরা দেখার চেষ্টা করব। ঠিক আছে, এরপর প্রাকৃতিক দুর্যোগ এবং ব্যবস্থাপনার মধ্যে দুর্যোগের ধরন, দুর্যোগের প্রকৃতি এবং দুর্যোগের ব্যবস্থাপনা, তিনটা পার্টি আমরা ক্লিয়ার করব। অর্থাৎ প্রথম অংশে প্রাকৃতিক দুর্যোগের ধরন ও প্রকৃতি এবং পরবর্তী অংশ হচ্ছে দুর্যোগের ব্যবস্থাপনা। এইভাবে আমরা সম্পূর্ণ লেকচারটাকে সাজিয়েছি। তো চলে আসুন আমরা প্রথম অংশে চলে যাই ফার্স্টেই। তো বাংলাদেশ এবং বৈশ্বিক পরিবেশ পরিবর্তন, হ্যাঁ, অর্থাৎ আবহাওয়া এবং জলবায়ু নিয়ে আসুন আমরা প্রথমে আলোচনা শুরু করি। তাহলে আবহাওয়া কাকে বলে? কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ু প্রবাহের দৈনন্দিন যে সামগ্রিক অবস্থা, সেটাকে আমরা বলি সেই দিনের ওই পার্টিকুলার একটা অঞ্চলের আবহাওয়া। ঠিক আছে, আর এরপর দেখেন জলবায়ু, ক্লাইমেটটা আসলে কি। কোনো আবহাওয়াকে আমরা যেটাকে বলি ওয়েদার, ঠিক আছে, আর জলবায়ু মানে হচ্ছে ক্লাইমেট। সো ক্লাইমেট এবং ওয়েদার দুটো ডিফারেন্ট টার্ম। ফার্স্টে আমরা যে ডেফিনেশনটা শিখলাম সেটা হচ্ছে ওয়েদার রিলেটেড টার্ম, হ্যাঁ। আর জলবায়ু বা ক্লাইমেট কাকে বলে? কোনো একটি অঞ্চলের সাধারণত 30 থেকে 40 বছরের গড় আবহাওয়ার অবস্থাকেই বলা হয় ওই অঞ্চলের জলবায়ু বা ক্লাইমেটটা। ঠিক আছে, অর্থাৎ আবহাওয়া হচ্ছে প্রতিনিয়ত পরিবর্তনশীল, কিন্তু জলবায়ু হচ্ছে কোন একটি স্থানের 30 থেকে 40 বছরের আবহাওয়ার যে সামগ্রিক যে রূপটা, সেইটা হচ্ছে মূলত কি জলবায়ু। কাজেই জলবায়ু হচ্ছে কোনো একটি অঞ্চলের অনেক দিনের বায়ুমণ্ডলের যে নিম্ন স্তরটা, তার সামগ্রিক যে অবস্থাটা, তার মধ্যে কি কি থাকবে? সেখানে বায়ুর তাপ, তারপর হচ্ছে আমাদের চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত এবং বায়ু প্রবাহ, এই বিষয়গুলোকে আমরা বলি হচ্ছে আবহাওয়ার নিয়ামক। ঠিক আছে, তাহলে আবহাওয়া এবং জলবায়ুর উপাদান বা নিয়ামক কারা? এই যেটা মাত্র দেখালাম, বায়ুর চাপ, বায়ুর তাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, বাড়িপাত। বাড়িপাত মানে হচ্ছে বৃষ্টিপাত, হ্যাঁ। বাড়ি বললে শুধু বৃষ্টি না, বাড়ির মধ্যে বৃষ্টি, তুষার সবকিছুই আসে বাড়ি, হ্যাঁ, বাড়িপাত। তাহলে সমভাবাপন্ন জলবায়ু, আমরা একটা জলবায়ু স্পেসিফিক একটা জলবায়ুর ডেফিনেশন শিখে ফেলি। দেখুন, সমুদ্র নিকটবর্তী এলাকায় শীত গ্রীষ্ম এবং দিন রাত্রি তাপমাত্রার তেমন পার্থক্য হয় না, এই ধরনের জলবায়ুকে বলা হয় সমভাবাপন্ন জলবায়ু। অর্থাৎ দিনে রাতে, তারপর হচ্ছে শীতকাল গ্রীষ্মকালে আবহাওয়ার একদম র্যাপিড কোনো চেঞ্জ বা খুব ড্রাস্টিক লেভেলের কোনো চেঞ্জ বা পরিবর্তন আমাদের
কি চোখে পড়বে না, সেই আবহাওয়াগুলোকে আমরা বলি সমভাবাপন্ন জলবায়ু। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্যটা হচ্ছে, নিরক্ষীয় জলবায়ু আরেকটা জলবায়ু। সমভাবাপন্ন জলবায়ু মানে কি, যেখানে আবহাওয়ার কি কোনো র্যাপিড কোনো চেঞ্জ হয় না, দিনে রাতে শীত গ্রীষ্মে খুব বেশি মাত্রায় কোনো পরিবর্তন দেখা যায় না। নিরক্ষীয় জলবায়ু কাকে বলা হয়, যেখানে সারা বছর প্রচুর তাপ থাকে এবং প্রচুর বৃষ্টিপাত হয়, এই এলাকাগুলোকে বলা হয় মানে মানে এই অঞ্চলগুলোর আমরা জলবায়ুকে বলি নিরক্ষীয় জলবায়ু। বায়ু সর্বদা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। কিসের কারণে প্রবাহিত হয়? তাপ এবং চাপের পার্থক্যের কারণেই বায়ুর প্রবাহটা সংঘটিত হয়। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যদি বেড়ে গেলে তখন আমরা বলি তখন বায়ুর চাপটা হচ্ছে কমে যায়। অর্থাৎ জলীয় বাষ্প যত বাড়বে, জলীয় বাষ্পের পরিমাণ যত বাড়বে তত কি হবে, বায়ুর চাপ তত কমে যাবে। অর্থাৎ এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে পরস্পরের ব্যস্তানুপাতিক। যত বেশি জলীয় বাষ্প বায়ুর চাপ তত কম, যত কম জলীয় বাষ্প বায়ুর চাপ তত বেশি। ওকে, এরপর যদি আমরা দেখি তাহলে বায়ুর চাপ সাধারণত তিনটা বিষয়, তিনটা নিয়ামকের উপর নির্ভর করে। সেই নিয়ামক তিনটা কি? প্রথমত হচ্ছে উচ্চতা, দ্বিতীয়ত হচ্ছে উষ্ণতা এবং তৃতীয়ত হচ্ছে জলীয় বাষ্প, বায়ুর জলীয় বাষ্প। এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে বায়ুর চাপটা মূলত নির্ভর করে। দেখুন উচ্চতা কি, সমুদ্রপৃষ্ঠে যদি আমরা বলি, সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ সর্বাধিক, সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ সর্বাধিক। সমুদ্রপৃষ্ঠ হতে যত উপরে ওঠা যায় বায়ুর চাপ তত কমতে থাকে। অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ আমরা যেটাকে সি লেভেল বলি, ঠিক আছে, সমুদ্রপৃষ্ঠ হচ্ছে বায়ুর চাপটা সর্বাধিক থাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা যত উপরে উঠবো বায়ুর চাপ তত কমতে থাকে, এটা হচ্ছে নিয়ম। উষ্ণতা বলতে কি বুঝি? তাপের কারণে বায়ু হচ্ছে প্রসারিত হয় এবং হালকা হয়ে যায়, ফলে বায়ুর চাপ কমে। তাপ যত বাড়বে বায়ুর চাপ তত কমবে। তাপ যদি হ্রাস পায় তাহলে বায়ুর চাপ বেড়ে যাবে। অর্থাৎ তাপ বা উষ্ণতার সাথেও কিন্তু বায়ুর চাপের সম্পর্কটা কিন্তু পরস্পরের ব্যস্তানুপাতিক। এরপর দেখুন জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র মানে হচ্ছে ভেজা। যখন বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকে, বায়ু জলীয় বাষ্প দ্বারা পূর্ণ থাকে, তো জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা হালকা। তাই বায়ু আর্দ্র হলে বায়ুর চাপটা হয় কম, বায়ু যত আর্দ্র তার চাপ তত কম। পক্ষান্তরে বায়ু যদি শুষ্ক থাকে তাহলে বায়ুর চাপ হয় বেশি। এখন গ্রীষ্মকালে ক্রান্তীয় বা সমুদ্র উপকূলীয় অঞ্চলে যে প্রবল ঝড়ের উৎপত্তি হয় সেই ঝড়গুলোকে আমরা বলি টাইফুন বা হ্যারিকেন। এটা বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং সামনেও আসবে। বায়ুর যে তাপের প্রধান উৎস কি? তাপের প্রধান উৎস হচ্ছে পুরো পৃথিবীর হিটের মেইন সোর্স কি? সান। আমরা যে সৌরজগতে আছি সূর্য হচ্ছে তাপের প্রধান উৎস। বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে বলা হয় বায়ুর আর্দ্রতা, ঠিক আছে। আবহাওয়ার আর্দ্রতা 90% বা বায়ুর আর্দ্রতা 90% বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় শতকরা 90 ভাগ আছে। বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে রেইন গেজ না, আসলে নাম হচ্ছে রেইন গজ। যে কোনো কিছুর পরিমাপক যন্ত্রের নামটা হচ্ছে আসলে গজ, হ্যাঁ, অনেকে গেজ বলে এটা। ওকে, এটা হচ্ছে বৃষ্টিপাত পরিমাপক যন্ত্রের নাম। তাহলে বিভিন্ন প্রকার বায়ু আছে, এগুলো নিয়ে প্রশ্ন আসে। দেখেন প্রথম হচ্ছে নিয়ত বায়ু, যে বায়ু পৃথিবীর চাপ বলয়গুলো দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সারা বছর একই দিকে, তবে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে কি, সে সারা বছর একই দিকে প্রবাহিত হয়, সেটা হচ্ছে নিয়ত বলে। নিয়ত মানে ঠিক আছে, নিয়ত মানে কি সারা বছর একই দিকে প্রবাহিত হবে। এরপর আছে অয়ন বায়ু কাকে বলে? কর্কটীয় এবং মকরীয় উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে। তাহলে উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্ন চাপ অঞ্চলের দিকে সদা প্রবাহিত হয়, এটা হচ্ছে অয়ন বায়ু, ঠিক আছে। কোনটা উচ্চ চাপ কোথায় থাকে? সাধারণত কর্কটীয় এবং মকরীয় যে অঞ্চলগুলো আছে, কর্কট রেখা বা মকর ক্রান্তি রেখা যেগুলো, সেখান থেকে তারা নিরক্ষীয় অঞ্চলে তারা আসে। প্রত্যয়ন বায়ু কি? উচ্চ চাপ অঞ্চল থেকে দেখেন এটাও নিম্ন চাপ অঞ্চলের দিকে যায়। তবে দেখেন এইখানে যেমন নিম্নচাপ অঞ্চলটা কি ছিল? নিরক্ষীয়, কিন্তু প্রত্যয়ন বায়ু নিরক্ষীয় অঞ্চলে না যেয়ে মেরু অঞ্চলে যায়। মেরু মানে কি? পোল। ধরেন এটা হচ্ছে আমাদের পৃথিবী, আমরা মেরু অঞ্চল বলতে কোনটা বুঝি? মেরু অঞ্চল বলতে এই যে বুঝি উত্তর মেরু, দক্ষিণ মেরু, এগুলোকে বলা হয় মেরু অঞ্চল। এই অঞ্চলগুলো, আর এই অঞ্চলগুলোকে বলা হয় কি? নিরক্ষ অঞ্চল বলা হয়, ঠিক আছে। তাহলে যখন উচ্চচাপ অঞ্চল থেকে মেরু দেশীয় নিম্নচাপ অঞ্চলের দিকে বায়ু যায় তাকে আমরা বলি প্রত্যয়ন বায়ু। অয়ন এবং প্রত্যয়ন দুটাই উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাচ্ছে।
অয়নের ক্ষেত্রে যাচ্ছে নিম্নচাপটা কোন অঞ্চল, নিরক্ষীয় অঞ্চলে যায় বায়ুটা, আর প্রত্যয়নে যায় হচ্ছে আমাদের মেরু অঞ্চলে। সাময়িক বায়ু, সাময়িক বায়ু কি নামেই বোঝা যাচ্ছে দিনের কোন একটা নির্দিষ্ট সময় অথবা বছরের কোনো নির্দিষ্ট ঋতুতে, সব সময় না, সর্বদা না, নির্দিষ্ট একটা টাইমে বা নির্দিষ্ট একটা ঋতুতে যে বায়ু প্রবাহ জল ও স্থলভাগের তাপের তারতম্যের জন্য সৃষ্টি হয় তাকে বলা হয় কি সাময়িক বায়ু। ওকে, মৌসুমী বায়ু, দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ, সবাই ছোটবেলায় বইয়ে পড়েছেন, যে বায়ু ঋতু পরিবর্তনের সঙ্গে এর দিক পরিবর্তন করে তাকে বলা হয় মৌসুমী বায়ু। আমরা যেমন বলি মৌসুমী বায়ুর প্রভাবে আমরা দেখতাম আমাদের কি হতো, যে কাল বৈশাখী ঝড়, কারণ ঋতু পরিবর্তন হয়, বৈশাখ মাস আসে, তাই না? তখন আমরা বলতাম কি, তাহলে মৌসুমী বায়ু হচ্ছে ঋতু পরিবর্তনের সাথে যে দিক পরিবর্তন করে। স্থানীয় বায়ু, স্থানীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য ও তাপমাত্রার তারতম্যের কারণে যে বায়ু প্রবাহের সৃষ্টি হয় তাকে বলা হয় স্থানীয় বায়ু। স্বাভাবিকভাবে দেখবেন একটা কোন একটা জলসীমা বা কোন একটা হচ্ছে যেটাকে বলে ওয়াটার বডি কোন একটা জলভাগের নিকটবর্তী অঞ্চলের বায়ু প্রবাহের যে অবস্থা, তার থেকে ভিন্নতর অঞ্চলে কিন্তু বায়ু প্রবাহের অবস্থাটা ভিন্নই হয়, একই রকম থাকে না, ওইটা বলা হয়েছে আর কি। হ্যাঁ, নিয়মিত বায়ু কাকে বলি, কোন স্থানে অধিক উত্তাপের জন্য বায়ুর চাপ কমে যায় এবং নিম্নচাপের সৃষ্টি হয়, আমরা বলি নিম্নচাপ, নিম্নচাপের ফলে কি ঝড় হয়, বৃষ্টি হয়। আবার অত্যাধিক শৈত্য মানে হচ্ছে ঠান্ডা, অত্যাধিক শৈত্যের জন্য কোন স্থানের বায়ু শীতল হলে উচ্চচাপের সৃষ্টি হয়, ফলে যে বায়ু প্রবাহের সৃষ্টি হয় তাকে বলা হয় অনিয়মিত বায়ু, এই উচ্চচাপ এবং নিম্নচাপের ফলে। ঠিক আছে, এরপর আছে বাণিজ্য বায়ু, বা এটাকে দেখেন বাণিজ্য বায়ু কোনটা, পূর্বকালে অয়ন বায়ুর সাহায্যে পালতোলা বাণিজ্যিক জাহাজ চলাচল করত। বাণিজ্যিক জাহাজগুলো যারা চালাতো, জাহাজ যে চলতো, তারা চিন্তা করত, ওই যে নাবিকরা যারা ছিল তারা এরকম বায়ু প্রবাহের দিক তারা বোঝার চেষ্টা করতো এবং আমলে নিত। সম্পৃক্ত বায়ু বা পরিপৃক্ত বায়ু, কোন নির্দিষ্ট উষ্ণতায় বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ জলীয় বাষ্প যদি বায়ুতে থাকে তখন বায়ু আর জলীয় বাষ্প গ্রহণ করতে পারে না। একটা কাপ যতটুকু তার ধারণ ক্ষমতা তার সম্পূর্ণটুকু ধরে ফেলছে, তার মানে ওই কাপটা সম্পৃক্ত হয়ে গেছে, ওখানে আর এক ফোঁটা যদি আপনি পানি দেন তাহলে পানিটুকু পড়ে যাবে, ওই অবস্থাটাকে বলা হয় সম্পৃক্ত অবস্থা, যে অবস্থায় গিয়ে কোনো কিছু ধারণ ক্ষমতাটা পরিপূর্ণ হয়ে যায়, তখন সেই বায়ুকে আমরা বলি সম্পৃক্ত বায়ু বা পরিপৃক্ত বায়ু। অসম্পৃক্ত বায়ু কোনটা, যখন তার ক্যাপাসিটি পুরা হয় না। দেখেন কোনো নির্দিষ্ট উষ্ণতায় বায়ু যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ জলীয় বাষ্প বায়ুতে না থাকলে ওই বায়ু আরো জলীয় বাষ্প গ্রহণ করতে পারে, তখন তাকে বলা হয় অসম্পৃক্ত, ধারণ ক্ষমতা পূর্ণ হয় নাই, তার মানে সে আরো ধারণ করতে পারবে, ওইটাকে আমরা বলছি অসম্পৃক্ত বায়ু। তাহলে এইরকম টপিক থেকে বিশেষ কি কি প্রশ্ন এসছে, সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে হচ্ছে 10 নিউটন, এটা আমাদের মনে রাখতে হবে, 10 নিউটন প্রতি বর্গ সেন্টিমিটারে। সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ হচ্ছে 76 সেন্টিমিটার পারদ চাপ, 76 সেন্টিমিটার মার্কিউরিক প্রেসার। ঠিক আছে, সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ হচ্ছে 76 সেন্টিমিটার। ওকে, বায়ুমণ্ডলের চাপের ফলে ভূগর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ কত গভীরতা থেকে ওঠানো যায়, বায়ুমণ্ডলের চাপের ফলে সর্বোচ্চ 10 মিটার থেকে উঠানো যায়। এর থেকে বেশি যদি আপনার হয় গভীরতা হয় তখন কিন্তু আপনার অন্য আরো কি যন্ত্রের সহায়তা নিতে হয়। আবহাওয়ায় 90% আর্দ্রতা, হিউমিডিটি, এটাকে বলা হয় হিউমিডিটি, আর্দ্রতার ইংরেজি নাম হচ্ছে হিউমিডিটি। হিউমিডিটি 90% মানে হচ্ছে যে জায়গার হিউমিডিটি 90% সেই জায়গার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 90%, ওই জায়গার বায়ুটা সম্পৃক্ত অবস্থায় জলীয় বাষ্প ধারণ করে 90%। ঠিক আছে, এইটা হচ্ছে এইটার মিনিং। আচ্ছা, বায়ুমণ্ডলে নাইট্রোজেন, আমরা জানি বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো থাকে তার মধ্যে সর্বাধিক পরিমাণ উপস্থিত থাকে নাইট্রোজেনের, তারপর হচ্ছে অক্সিজেন। তো নাইট্রোজেনের পরিমাণ 78.1%। লুনার এক্লিপস, লুনার দেখেন মুন শব্দটা একটা নাউন, মুন মানে চাঁদ, ঠিক আছে, নাউন, এটাকে যদি আপনি অ্যাডজেক্টিভ করেন, মুনের অ্যাডজেক্টিভ হচ্ছে লুনার, মানে লুনার মুন মানে যদি হয় চাঁদ বা চন্দ্র, লুনার মানে হচ্ছে চন্দ্র ঘটিত। এক্লিপস মানে হচ্ছে গ্রহণ, ঠিক আছে, চন্দ্র গ্রহণ, অকার্স অন, চন্দ্রগ্রহণ কখন হয়, পূর্ণিমায়, যে ফুল মুন ডে, হ্যাঁ, মানে পূর্ণিমার দিনে হয়। সুনামির কারণ কি, সুনামির কারণ হচ্ছে সমুদ্র তলদেশের ভূমিকম্প, যখন ওশান সারফেসে আর্থকুয়েক হয় তখনই কিন্তু সুনামি দেখা দেয়। যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে সর্বদা যায় যেটা, সেটাকে আমরা বলি নিয়ত বায়ু, আমরা কিছুক্ষণ আগে কিন্তু পড়েছি। সো ডেফিনিশন সব কিছু এখানে যা আছে পরবর্তীতে সব কিছু কিন্তু এভাবে বিস্তারিতভাবে পড়ার প্রয়োজন নাই, বা আমি হয়তো পড়ে দিব না, কিন্তু যে কনসেপ্ট বিল্ডিং এর জন্য আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো কিন্তু আমরা অবশ্যই শিখবো। ওকে, এরপর দেখি বিশেষের বাইরে পিএসসি অন্যান্য বিভিন্ন পরীক্ষায় তারা আরো কি কি প্রশ্ন দিয়েছে দেখার চেষ্টা করেন।
কোন স্থানের বায়ুচাপ যদি হঠাৎ কমে যায়, বায়ুর চাপ যদি কমে যায়, অর্থাৎ বলা হয় নিম্নচাপ সৃষ্টি, চাপ কম, তখন কি হয়, তখন বায়ু প্রবাহ সৃষ্টি হয়, তখন এখানে বায়ু প্রবাহ বেড়ে যায়। হ্যাঁ, তখন বায়ু প্রবাহ বেড়ে যায়। ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর দিকের যে পরিবর্তন হয় তাকে কি বলি আমরা, মৌসুমী বায়ু। এক এক মৌসুম এসে মৌসুম অনুযায়ী সে চেঞ্জ করে, মৌসুম মানে তো ঋতু। কর্কটীয় ও কুমেরীয় উচ্চচাপ অঞ্চল থেকে দেখেন নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে যেটা যায়, নিরক্ষীয় একটা যায় নিরক্ষীয়র দিকে, একটা যায় মেরুর দিকে। নিরক্ষীয় যেটা সেটা হচ্ছে কি আমাদের অয়ন বায়ু, আর যেটা মেরুর দিকে সেটা হচ্ছে প্রত্যয়ন বায়ু। দুটি ঘরের তাপমাত্রা সমান, কিন্তু আপেক্ষিক আর্দ্রতা, এক রুমের আর্দ্রতা 50%, এক রুমের আর্দ্রতা বা হিউমিডিটি 75% হলে কোন ঘরটি তুলনামূলক আরামদায়ক হবে? অবশ্যই যেখানে আর্দ্রতা কম সেটা আপনার আরামদায়ক হবে। কেন? কারণ আর্দ্রতা যেখানে বেশি সেখানে বায়ু অলরেডি জলীয় বাষ্প দ্বারা পূর্ণ। এখন আপনি ধরেন ঘামলে আপনার ঘামটা যে শোষণ করার কথা, যেখানে আর্দ্রতা বেশি সেখানে কিন্তু বায়ুর জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কম থাকে। ওখানে যদি আপনি কাপড় শুকা দেন, ওখানে কাপড় শুকাতেও সময় লাগবে বেশি, যেখানে আর্দ্রতা বেশি, কারণ বায়ু ইতোমধ্যে জলীয় বাষ্প দ্বারা পরিপূর্ণ। তো আপনার যে রুমের আর্দ্রতা কম সেই রুমে আপনার জন্য আরামদায়ক হবে, স্বস্তিদায়ক হবে। স্বাভাবিক অবস্থায় একজন মানুষের প্রতি বর্গ ইঞ্চিতে চাপ পড়ে কত? 15 পাউন্ড চাপ পড়ে। বর্গ ইঞ্চি এককগুলো গুরুত্বপূর্ণ, এগুলো বিজ্ঞানেও কিন্তু এখান থেকে প্রশ্ন চলে আসে। বায়ুর চাপ সাধারণত সবচেয়ে বেশি হয় কখন? মনে রাখবেন, বায়ুর চাপ সবচেয়ে বেশি হয় যখন ঠান্ডা এবং খুব শুষ্ক যখন তারা থাকে। একদম ঠান্ডা এবং শুষ্ক অবস্থায় হচ্ছে বায়ুর চাপটা সব থেকে বেশি। ব্যারোমিটারে পারদ স্তম্ভের উচ্চতা হঠাৎ যদি কমে যায়, তার মানে কি বায়ুর চাপ কমে গেছে। ব্যারোমিটার দ্বারা কি মাপা হয়? বায়ুর চাপ যদি কমে যায় তার মানে কি বায়ু প্রবাহ বেড়ে যাবে, তার মানে কি আপনার ঝড় হবে, ঝড়ের পূর্বাভাস পাওয়া যায়। ঠিক আছে? কোন অঞ্চলে সাধারণত সারা বছর বৃষ্টি হয়? নিরক্ষীয় অঞ্চলে সারা বছর বৃষ্টি হয়। নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই ভারী বৃষ্টিপাত হয়। উত্তর গোলার্ধে সাইক্লোনের বায়ু কোন দিকে প্রবাহিত হয়? সব সময় মনে রাখবেন, এই যদি আমরা ঘড়ি চিন্তা করি, ঘড়ির কাঁটা ঘুরে কোন দিকে? এইদিকে। ঘড়ি কাঁটা ঘুরে এইদিকে। আর উত্তর গোলার্ধে, পৃথিবীর উত্তর গোলার্ধে সাইক্লোনের বায়ু সব সময় ঘড়ি কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হয়। মনে রাখবেন, এই দিকে প্রবাহিত হয়। ঘড়ি কাঁটার দিকে না, ঘড়ি কাঁটার উল্টা দিকে। ঘড়ি কাঁটা যেদিকে ঘুরে ঠিক তার বিপরীত দিকে। আচ্ছা, নিম্নের কোন অঞ্চলটি মৌসুমী জলবায়ুর অন্তর্গত? এই যে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, এই সব অঞ্চলে আসলে বিভিন্ন ঋতু আছে এবং ঋতুর উপর ভিত্তি করে বায়ু প্রবাহে পরিবর্তন আসে, এই জন্য মৌসুমী জলবায়ু সব অঞ্চলে আছে। কোন স্থানটি নিরক্ষীয় জলবায়ু? নিরক্ষীয় মানে যেখানে সবসময় বৃষ্টি হয়, যেমন দেখেন ইন্দোনেশিয়া হচ্ছে একটা নিরক্ষীয় অঞ্চলে পড়েছে। ঠিক আছে? নিরক্ষীয় অঞ্চলের পানি কেমন? উষ্ণ এবং হালকা। গর্জনশীল 40, এটা একটা বিশেষায়িত অঞ্চল, হ্যাঁ, ভৌগোলিক সীমানা রেখার ক্ষেত্রে অক্ষাংশের দিকে। গর্জনশীল 40 হচ্ছে 40 ডিগ্রি দক্ষিণ থেকে 47 ডিগ্রি দক্ষিণকে বলা হয় আপনার গর্জনশীল 40। মেটেরিওলজি কি সম্বন্ধীয় বিজ্ঞান? এটা আবহাওয়া ও জলবায়ু সম্বন্ধীয় বিজ্ঞানকে বলা হয় মেটিওরোলজি। ঠিক আছে? চট্টগ্রামে গ্রীষ্মকালে দিনাজপুর অপেক্ষা শীতল এবং শীতকালে উষ্ণ থাকে কেন? ওই যে সামুদ্রিক বায়ুর প্রভাবে, সামুদ্রিক বায়ুর কারণে। বর্ষাকালে ভিজা কাপড় শুকাতে কেন দেরি হয়? কারণ কি ওখানে আর্দ্রতা বেশি, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, এই জন্য ভেজা কাপড় শুকাতে দেরি হয়। ভূপৃষ্ঠের প্রতি বর্গ ইঞ্চিতে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ 14.72 পাউন্ড, আর যদি এরকম দশমিক দিয়ে না থাকে তাহলে মনে করবেন 15 পাউন্ড। প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ হচ্ছে 15 পাউন্ড। হ্যাঁ, 15 পাউন্ড হচ্ছে জেনারেলাইজ করে বলা হয়, অ্যাপ্রক্সিমেশনের সাপেক্ষে করে বলা হয়, একদম প্রিসিশনের সাথে বললে 14.72। মৌসুমী বায়ু সৃষ্টির মূল কারণ কি? উত্তরায়ন এবং দক্ষিণায়ন, এই কারণে হয়। সর্বোচ্চ গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ দুটি, চীন এবং যুক্তরাষ্ট্র। এগুলো চেঞ্জ হয়, যে রাষ্ট্রে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বেশি তারা সবসময় এগিয়ে থাকে। ইকোলজি শব্দটি কিসের সাথে জন্ম? ইকোলজি হচ্ছে পরিবেশের সাথে সম্পর্কযুক্ত। ইকোলজি বাস্তু সংস্থান, তাই না? ইকোলজি বাস্তুতন্ত্র, এটা হচ্ছে পরিবেশের সাথে সংশ্লিষ্ট। বিশ্ব পরিবেশ দিবস কবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 5ই জুন। ইকোলজি নিচের কোন বিষয়বস্তু নিয়ে আলোচনা করে? ইকোলজি আলোচনা করে জীব, জড় এবং পরিবেশের সম্পর্ক। ওই যে বাস্তু সংস্থান। মেরু অঞ্চলে তীব্র বেগে প্রবাহিত শীতল বায়ু কোনটা? শীতল বায়ুকে বলা হয় ব্লিজার্ড। হ্যাঁ, তীব্রভাবে বহমান শীতল বায়ু, এটাকে বলা হয় ব্লিজার্ড। ওকে, সোফার আমরা যে পার্টগুলো পড়েছি, এই পার্টগুলোর মধ্যে কি বললাম? আমরা বাংলাদেশের প্রেক্ষিতে যাওয়ার আগে আমরা বিভিন্ন ধরনের বায়ু এবং বায়ু প্রবাহ সংক্রান্ত যে বিষয়গুলো আছে, যে কনসেপ্টগুলো আছে, সেই কনসেপ্টগুলো কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া আমরা নেওয়ার চেষ্টা করেছি। এখান থেকে আমরা দেখতেছি মৌসুমী বায়ু, মৌসুমী জলবায়ু বা অয়ন বায়ু, বায়ু প্রবাহের বিভিন্ন দিক, আপেক্ষিক আর্দ্রতা, এই সংক্রান্ত কোর কনসেপ্টগুলোকে কিন্তু আমরা এখানে
ডেভেলপ করে ফেলতে পেরেছি। সো আমরা এই সেগমেন্টে যা শিখেছি, পরবর্তী সেগমেন্টে আমরা মূলত যেটা করব, বাংলাদেশের আবহাওয়া এবং জলবায়ু, এই পার্টটা নিয়ে মূলত আমরা আলোচনা শুরু করব। তো দেখা হচ্ছে পরবর্তী সেগমেন্টে।